শুভ সন্ধ্যা কি শুভ বিকাল এর মাঝামাঝি সময় আছি, তাই স্পষ্ট করে বলতে পারছি না যে এখন সকাল না বিকাল না সন্ধ্যা, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? তারপরও সবার কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু আপাতত আমি ভালো নাই, কারণ পরপর 3বার কিন্তু ক্লাসটা লাইভ কেটে গেছে। তোমরা যারা লাইভের আগে একবার যুক্ত হয়েছো, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হচ্ছে আজকে ক্লাসে এত বিলম্ব, তোমরা জেনে খুশি হবে যে কোনো কিছু যখন বিলম্ব বা দেরি হয় তার ভিতরে নিশ্চয়ই ভালো কিছু নিহিত থাকে, তাই না? মানে কোনো কিছু যদি বাধা, দেখো যে কোনো কাজে বাধা আসছে, সেই গতিটা কাজটা কি আরো স্পিডটা বেশি হয়, ঠিক আছে? তো এই জন্য তোমরা মন খারাপ বা কিছু করো না যে আজকে স্যার 5টার ক্লাস ছিল, 5টার ক্লাস আপনি এখন 6টার সময় এসে নিচ্ছেন, কেমন হয়ে যায়। এরকম কোনো কথা না। আজকের ক্লাসটা আমরা দরকার হলে তোমরা যেভাবে চাবে, অন্যদিন তো তোমাদের সবসময় তোমাদের মতামত তোমাদের নিয়েই চলাচল, তারপরেও তোমরা যেভাবে চাবে সেভাবেই আজকের ক্লাসটা আমরা শুরু এবং শেষ করতে চাই, ঠিক আছে? তো এই জন্য তোমরা যাদের সিভিক্স আছে, তোমরা এখন ও দেরি করবে না, দ্রুত আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও। সিভিক্স আমরা, তোমরা জেনে থাকবে যে আমাদের সিভিক্সের প্রথম পত্রের বেশ কয়েকটা অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং আজকে যে অধ্যায়, আমরা দ্বিতীয় অধ্যায়ের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আলোচনা করার বেশ কয়েকটা কারণ আছে, কারণ আমরা প্রায় প্রায় দেখবে যে তোমাদের বিভিন্ন ছাত্ররা এসে বলছে যে আজকে এই কারণে এলে, এই কারণে, মানে বিভিন্ন এক্সকিউজ থাকে। তো অধিকাংশ এক্সকিউজ কি থাকে, যে শাহবাগ অবরোধ, এখানে জ্যাম ট্যাম ইত্যাদি। তো বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এসব ইত্যাদি কারণেই আমরা একটু আন্দোলনমুখী। এখনো দেখবে আসার সময় শাহবাগ যে যখন আসছিলাম, তখন দেখলাম যে একটা পার্টি তারা আন্দোলন করছে। তো এই যে আন্দোলন সবসময় চলেই থাকে। এখন আমরা এই অধ্যায় পৌরনীতির, পৌরনীতি সাধারণত কি নিয়ে আলোচনা করে? পৌর এবং নীতি, দুইটি শব্দ সমন্বয়ে পৌরনীতি গঠিত। তো এই যে পৌরনীতি, এটা হচ্ছে পৌরের বিভিন্ন নীতি, রাজনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করে। তো এই আজকে আমাদের বেশ কয়েকটা আন্দোলন, বেশ কয়েকজন ব্যক্তিত্ব, বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, তাদের নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা আলোচনা করার অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যাডমিশনে বা চাকরির ক্ষেত্রেও কিন্তু এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসেই আসে। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু দ্রুত জয়েন করবে, যারা সিভিক্সের আছো তোমরা একটু দ্রুত জয়েন করবে, তাহলে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আর যারা ক্লাসে জয়েন করবে তারা একটু রেসপন্স করার চেষ্টা করবে যে স্যার আসছি ক্লাসে, এতটুকুই যথেষ্ট, বা কোনো কনফিউশন, প্রশ্ন ইত্যাদি ইত্যাদি। তো শুরু করা যাক। দেখো কি আছে এখানে, পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, তৃতীয় অধ্যায়। দেখো তৃতীয় অধ্যায়ের আমরা যদি পড়ি কি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ। বিভিন্ন রাজনৈতিক যে ব্যক্তিত্ব আছে এবং বাংলাদেশের স্বাধীনতা, শুধু স্বাধীনতা বলতে কি আমরা 71 না, এর আগের যে বেশ কয়েকটা যে স্বাধীনতার ধাপ, বেশ কয়েকটা, একবারে তো স্বাধীনতা শব্দটি একবারে আসেনি। তোমরা জানো শামসুর রহমানের যে কবিতাটা পড়েছে, স্বাধীনতা শব্দটা সহজ নাই, তাই না? বিভিন্ন ধাপ প্রতিঘাত, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, অন্তর্বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি পার করে আমরা এক পর্যায়ে এসে স্বাধীন, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই ধাপ প্রতিঘাতগুলো নিয়ে আলোচনা করব, কোন ধাপে কি ঘটেছে কি না ঘটেছে, এই ইত্যাদি নিয়ে আমরা আজকের ক্লাস। তো শুরু করা যাক। প্রথমে কয়েকজন ব্যক্তিত্ব এবং তাদের যে দলীয় কার্যক্রম, তাদের ভূমিকা ইতিহাস গঠনে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে প্রথমেই যার নাম মেনশন না করলেই না, সে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহর নাম শোনোনি এমন স্টুডেন্ট খুব কমই আছে, তাই না? কোনো না কোনোভাবে তোমরা তার নামের সাথে পরিচিত। এখন দেখো হাজী শরীয়তুল্লাহ আসলে কে? হাজী শরীয়তুল্লাহ তোমরা জানো যে হাজী শরীয়তুল্লাহ, তার জন্ম, আচ্ছা জন্মসালটা একটু দেখে নিই। এখানে যেহেতু এমসিকিউতে অতটা আসবে না, কিন্তু তোমার নিজের জ্ঞানটা সমৃদ্ধ করার জন্য একটু মনে রাখবে যে কে কোথায় জন্মগ্রহণ করছে, বাসা কি তার। আর এখানে সবচেয়ে মনে রাখার সহজ কৌশল হচ্ছে তার নামের সাথে তার কোন আন্দোলনে সে জড়িত ছিল, ঠিক আছে? দেখো এই শরীয়তুল্লাহ, এই যে ফরাইজি আন্দোলন, একটু পরেই পড়বো, তিনি হচ্ছে ফরাইজি আন্দোলনের সাথে জড়িত ছিল, কিন্তু তোমরা জানো। যাক, দেখ আমরা একটু বিস্তারিত আলোচনা করি। হাজী শরীয়তুল্লাহ হচ্ছে ফরিদপুরে 1781-তে, 1781-তে ফরিদপুর নামক একটি জায়গা, যা আমাদের এখন মাঝামাঝি, দেশের মাঝামাঝি পর্যায়ে। তো এই জায়গায় সে জন্মগ্রহণ করে। তিনি ছিল জ্ঞান পিপাসু, বুঝছো? এই জ্ঞান পিপাসুর কারণে সে আহ, অবশ্যই তাকে আরো একটা উপাধি দেওয়া যায় বা নামে মেনশন করা যায়, বিশেষ নামে। সে হচ্ছে কি,
অবশ্যই একজন নেতা, আরও একজন কি জ্ঞান পিপাসু, অনুসন্ধানীস্য, মনোযোগী ইত্যাদি। দেখো তাকে কি বলা হয়েছে, তিনি চিন্তাশীল ছিলেন, মনোযোগী ছিলেন ও অনুসন্ধানীস্য ছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি মক্কা সফরে যান। মাত্র তার বয়স যখন 18, তিনি তখন মক্কা সফরে যান। মক্কা সফরে গিয়ে দীর্ঘ 20-21 বছর সেখানে থেকে ওয়াহাবি আন্দোলনের সাথে পরিচিত হন। ওখানে যে একটা আন্দোলন হয় ওয়াহাবি আন্দোলন, তিনি নিজ চোখে দেখেন ওখানকার সেই কেন হচ্ছে এটা, এসব নিয়ে তিনি দেখেন। দীর্ঘদিন ওই অঞ্চলে থাকার কারণে তার হয় কি, তার চিন্তাধারার একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটাই সে আমাদের যে পরবর্তী যে আন্দোলন, খেলাফত আন্দোলন বা এই যে ফারাইজি আন্দোলন, এই আন্দোলনে কিন্তু ভূমিকা রাখে। এখন দেখো তাহলে তার কার্যক্রম কি, তার সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি, তাই না? তো এখন হচ্ছে আন্দোলন, এখানে ব্যক্তিটা আমরা কম পড়বো, আন্দোলনটা বেশি পড়বো, ঠিক আছে? আন্দোলনটা কেন হচ্ছে, পটভূমি কি, এবং শেষে পড়বো যে ব্যক্তির ভূমিকাটা কি এই আন্দোলনে। ওকে, তো পড়ার সিস্টেমটা এভাবে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি আছে, ফরাইজি আন্দোলন। তো এই যে ওয়াহাবিয়া যে মতাদর্শ, তিনি অনেকদিন মক্কার দেশগুলোতে থাকার কারণে তার ভিতরে এক ধরনের অনুভূতি, এক ধরনের চিন্তাশীলতা, এগুলো কিন্তু চলে আসছে, বুঝছো? তো এখন দেখো, ওয়াহাবিয়া মতাদর্শে বিশ্বাসী হাজী শরীয়তুল্লাহ পরিচালিত আন্দোলনের নাম হচ্ছে ফরাজি আন্দোলন। এমসিকির জন্য একটু দাগিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা, এমসিকির জন্য এটা দাগিয়ে রাখবে যে ওয়াহাবিয়া মতাদর্শে বিশ্বাসী, মানে এক কথায় যে ফরাজি আন্দোলনের নেতৃত্ব বা এর সাথে জড়িত কে, তখন যদি এরকম এমসিকিউ থেকে বেশ কয়েকটা অপশন আসে, অবশ্যই কিন্তু ওখানে দাগিয়ে নিবে, একবারে দাগিয়ে নিবে কে, হাজী শরীয়তুল্লাহ। ওকে, দেখো এখন এই যে ফরাজি আন্দোলন, এটা আসলে কি, তাই না? এর তো উৎপত্তি, আসলে কি বিষয় নিয়ে আলোচনা করেছে, শব্দের উৎপত্তি কি, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো এখানে বলছে ফারাইজি শব্দটি এসেছে ফরজ শব্দ থেকে। ফরজ শব্দের অর্থ হচ্ছে অবশ্যই পালনীয়, যেটা যে জিনিসটা পালন করতেই হবে ইসলামের দৃষ্টিতে ফরজ। আমরা বলি না যে আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, অন্য কিছু করো বা না করো, যেটা তোমার অনেক কিছু ফরজ না, যেটা তোমার বাধ্যবাধকতা নেই, কিন্তু তোমার যদি একজন মুসলিম হিসেবে তোমার টিকে থাকতে হয় তোমার ইমান নিয়ে, তাহলে তোমাকে কি নামাজটা আদায় করতে হবে 5 ওয়াক্ত। তো এই জন্য এটা হচ্ছে ফরজ। এই ফরজ থেকে ফরাইজি আন্দোলন এসেছে। দেখো তিনি তার নাম অনুসারে ধর্মীয় কুসংস্কার মুক্ত হয়ে মুসলমানদের ফরজ শব্দ অর্থাৎ অবশ্য যে পালনীয় যে কাজগুলো আছে সেগুলোর প্রতি তিনি ঝোঁক দেন। ওই সময়ে আমাদের সমাজ ব্যবস্থায় কি ছিল, বিভিন্ন কুসংস্কার, মাজার প্রথা ইত্যাদি ইত্যাদি, বেশ মানে ইসলামের বাইরের, যেটা ইসলামে ফোকাস করে না, ইসলামের ফরজ না, সেই বিষয়গুলো তুলে এনে আমাদের যে ইসলামের বন্ধন সেটা খারাপ করে দিচ্ছিল। এক কথায় ইসলামকে, ইসলাম যতটা সুন্দর, সেই সৌন্দর্য ইসলামের বাইরে জিনিসটা এনে ক্ষতি করে দেওয়া হচ্ছিল। তো এই কারণেই এই আন্দোলনটা মূলত শুরু করে। দেখো তিনি এসব পালনে ঘোর বিরত ছিলেন। কোন সব পালনে? এই যে পীর পূজা, পীরের দরগার, ওরস, মানত ইত্যাদি ইত্যাদি, আমি যেটা বললাম। তো তিনি মুসলমানদের 5টি ফরজ পালনের জন্য, যে 5টি যে ফরজ আছে তার উপর গুরুত্ব আরোপ করে, এই গুরুত্ব আরোপ করে একটি। তো ফরাজি আন্দোলন ছিল মূলত ধর্মীয় আচরণের একটি সংস্কার আন্দোলন। দেখো সংস্কার আবরণে একটি। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি বা 1 নম্বর প্রশ্ন আসতে পারে যে ফরাজি আন্দোলন আসলে কি, তাহলে আমরা কিন্তু 1 নম্বর পেয়ে যাচ্ছি এখানে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে বারবার যেটা অনুরোধ, তোমরা একটু যারা লাইভে থাকবে, ক্লাসে থাকবে, একটু রেসপন্স করার চেষ্টা করবে। ওকে, এখন দেখো ফরাজি আন্দোলনের প্রতিক্রিয়া ও প্রভাব। এই যে হাজী শরীয়তুল্লাহ নেতৃত্বে, যেটা ফরজ ইসলামের বহির্ভূত জিনিস যেগুলো আছে সেটা ব্যতি রেখে শুধু যে মূল ফরজ যে 5টি বিষয় সেটা ফোকাস করি, যে আন্দোলনটা হয়, যে কার্যক্রমগুলো পরিচালিত হয়, এর যে প্রভাব সেটা আসলে কি 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 প্রভাবটা ওই সময় সমাজে পড়ছিল। দেখো একটু, সচেতনতা বৃদ্ধি। কি সচেতন? এই আন্দোলনের ফলে বাংলাদেশের মুসলমান জনগণ নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হয়ে ওঠে। আমাদের সমাজ ব্যবস্থায় ওই সময় যে মুসলমানগুলো ছিল তারা কি বিভিন্ন মাজার পূজা, তারপরে মানত, বিভিন্ন দরবার ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইসলাম সমর্থিত না। যদিও আমাদের দেশে এখনো এটা কিন্তু হয়ে আসছে, যেটা বলতে গেলে যাই হোক অনেক তর্ক বিতর্ক আসবে, সেটা ব্যাপার না, যেটা ইসলাম বহির্ভূত সেগুলো এই এখানে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই সময়কে মানুষজন এই আন্দোলনের মাধ্যমে জানতে পেরেছে ব্যাপারটা, ঠিক আছে? তো আত্মপ্রত্যয়, আত্মশুদ্ধি, প্রেরণা, তারপরে অধিকার সচেতনতা বৃদ্ধি। অধিকার সচেতনতা কি? এই আন্দোলনে বাংলাদেশ স্বাধীন মুক্ত করতে ব্যর্থ হলেও মুসলমান জনগণের অধিকার সচেতন করে তোলে। যে কোনো আন্দোলন, অভ্যুত্থান যাই বলো, এগুলো আমাদের কি, আমাদের বিবেককে আরো সজাগ করে দেয়।
দেখবে যে প্রায় 20-25 বছর পর পর একটা বড় কোনো ধরনের অভ্যুত্থান, আন্দোলন, এগুলো আমরা খেয়াল করে থাকি। আর এগুলো যখন হয়, আমাদের ভিতরের যে সত্তা, সেগুলো জাগ্রত হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা চিনতে শুরু করি। ঠিক আছে? তাদের জমিদারদের বিরুদ্ধে সংগঠিত ও সোচ্চার হওয়ার প্রেরণা মুসলমান সম্প্রদায় অত্যাচারী জমিদার। ওই সময় কি নীলকর বা জমিদার যারা ছিল, তারা একটু নিম্ন বর্ণ যারা ছিল মুসলিম জাতি, তাদের উপরে, মানে নিম্ন বর্ণ বলতে জাতি বোঝাচ্ছে না, জমিদার আর দারিদ্র শ্রেণী, এই যে দারিদ্র শ্রেণীর উপরে একটা অমানবিক নির্যাতন, এগুলো সম্পর্কে বা এগুলোর প্রতি একটু বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে আমাদের এই বাঙালি জনগণ। ওকে, তারপরে যুক্তিবাদী ও প্রতিবাদী হতে প্রেরণা প্রদান করে, ইত্যাদি ইত্যাদি। এখন যদি আমরা গ নম্বর প্রশ্নে এরকম আসে যে ফরাজি আন্দোলনের কি কি উপকার আমরা পেয়েছি, আউটপুট, পজিটিভ আউটপুটটা কি, তাহলে আমরা সহজে আনসার দিতে পারবো কি না। ওকে, আসলে আমরা এভাবে লিখে দেব। তারপরে রাজনৈতিক আন্দোলনের সূচনা, কিভাবে রাজনৈতিক এটা আন্দোলন হয়ে গেল। দেখো, যখন কোনো আন্দোলন শুরু হয়, এটার রাজনৈতিক অরাজনৈতিক এটা আমরা কিন্তু বুঝতে পারি না। তোমরা জুলাইকে দেখতে পারো, জুলাইয়ের দিকে যদি আমরা কি কোঠা আন্দোলন নিয়ে শুরু করেছিলাম, সেখানে একটা অরাজনৈতিক আন্দোলন, সেখান থেকে এখন যে সরকার প্রধান ছিল বিগত, তার পতনটা ঘটে গেল, অর্থাৎ রাজনৈতিক হয়ে গেল। তো এই যে আন্দোলন, এটা রাজনৈতিক আন্দোলনের সূচনা। দেখো, হাজী শরীয়তের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মাওলানা মোহাম্মদ হোসেন উদ্দিন ওরফে দুদু মিয়া, তোমরা নাম শুনে থাকবে, দুদু মিয়া নামে একজন ব্যক্তি ছিল যে ফরাজি আন্দোলনের পরবর্তীতে নেতা হয়ে থাকে এবং সেটাকে শেষ সমাপ্ত করে। তো দুদু মিয়া হচ্ছে এই যে হাজী শরীয়তুল্লাহর একমাত্র সন্তান। তো তার মতে ফরাজি আন্দোলনের যোগ্য নেতৃত্ব এবং হাজী শরীয়তুল্লাহ নিম্নত মুসলমান জনগণের অধিকার সচেতন করে তোলে এবং তাদের প্রতিবাদী ও সংগ্রাম হওয়ার যে চেতনা, সেটা সৃষ্টি করায় এই দুদু মিয়ার হাত ধরে। ঠিক আছে? তাহলে ফরাজি আন্দোলনটা কি এবং এর প্রভাবগুলো কি কি আমরা কিন্তু টোটালি জেনে গেছি। এবং এর নেতৃত্বে কারা দুজন ছিল, হাজী শরীয়তুল্লাহ এবং তার পুত্র দুদু মিয়া। ওকে, আচ্ছা দেখা, এখন আমরা তিতুমির, তিতুমিরের নাম শোনা নাই এরকম কোনো স্টুডেন্ট আছে বলে আমার জানা নাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো লাইভে যুক্ত হও নাই, অথচ সিভিক্স আছে, তোমরা কিন্তু দেরি না করে দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে যাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, তোমরা তোমার ফ্রেন্ডকে মেনশন দিতে পারো, ফ্রেন্ডকে। আর এই ক্লাস শেষে আমরা যেটা করি, আমাদের যে স্লাইড, সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ স্লাইড, কারণ এটা অনেক তথ্যবহুল, স্পেশালি তোমাদের জন্য বানানো। তো এখনও যারা তোমরা লাইভে জয়েন হও নাই, দ্রুত একটু জয়েন হয়ে যাবে প্লিজ। ওকে, পরবর্তীতে কি বলা হচ্ছে একটু দেখো। তিতুমির, তিতুমিরের জন্ম কত, 1786 থেকে 1831 পর্যন্ত তার জন্ম বা মৃত্যু সাল। দেখো, তিতুমির কে ছিল তোমরা জানো যে বীর, তার আগে তার একটু বিশ্লেষণ করি, সে আসলে কি ছিল, তার জীবনব্যাপী তিনি নিজেকে কি হিসেবে সাজিয়ে তুলেছে। তিনি ছিলেন বীর যোদ্ধা, বিপ্লবী নেতা এবং একজন সংগঠক। তিনি বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন আন্দোলন তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। তো তিনি হচ্ছে একজন মুসলিম গণজাগরণের অগ্রদূত বলা যেতে পারে। তো তার নাম হচ্ছে মীর নিসার আলী ওরফে তিতুমির। তাহলে যদি তিতুমিরের প্রকৃত নাম জানতে চাওয়া হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা পারবে। এই যে এখন ক্লাসে তোমরা দেখলে, তাহলে তিতুমিরের প্রকৃত নাম কি, মীর নিসার আলী, সৈয়দ মীর নিসার আলী। ওকে, তিনি 24 পরগনার বারাসাত অঞ্চলে জন্মগ্রহণ করেন। এখন দেখ, গ্রামের মক্তবে প্রাথমিকভাবে তিনি শিক্ষাটা নেন। শিক্ষা নেওয়ার পরে তার মনে একটা ধর্মের প্রতি অন্যরকম অনুভূতি থাকার কারণে তিনি মক্কা যান, সেখানে হজ করেন এবং হজ করে ফিরে এসে তার যে ছোটবেলা থেকেই তার ধর্মের ভিতরে একটা আগ্রহ তো ছিলই। তো হজ করার ফিরে আসার পরে তার ভিতরে মনে হয়েছে যে এই সমাজে এগুলো প্রচলিত আছে, এগুলো চেঞ্জ করা দরকার, যেটা সঠিক সেটাকে সঠিক হিসেবে তুলে ধরা দরকার। তো এই তীক্ষ্ণতা, এই উদ্যম নিয়েই সে বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করে। তার ভিতরে অন্যতম আন্দোলনটা কি ছিল দেখে নেই আমরা একটু। তিনি কিন্তু লাঠিয়াল বাহিনী, তারপরে যে বাঁশের কেল্লা ইত্যাদি কিন্তু তার সময়কারী। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হচ্ছে, তিনি অল্প বয়সেই জমিদারের লাঠিয়াল বাহিনীর অধিনায়ক পদে, তিনি তাহলে লাঠিয়াল বাহিনী তো ছিল, তিনি তো হজে গেছেন তাই না, হজে আসার পরে তিনি যে লাঠিয়াল বাহিনী অঞ্চলে, সেই লাঠিয়াল বাহিনীতে যোগ দেন। দেখো,
হজ করেন কত সালে? এখন আমরা যদি প্রশ্ন আসে তিতুমির সালে হজ করার জন্য মক্কা যান, সেখানে তিনি 3 বছর অবস্থান করেন। মক্কায় অবস্থানকালে উত্তর ভারতের প্রখ্যাত যে নেতা সৈয়দ আহমেদ ব্রেলভির সাথে পরিচিত হয় এবং তার মতাদর্শ তিনি গ্রহণ করেন। এবং শীঘ্রই ওই সময় যে তোমার ইংরেজ শাসনামল ছিল, এই ইংরেজ শাসনামলের রোশনালা তিনি পড়েন, যে তাদের বিরুদ্ধে যখন কথা বলছে তা এটা তো তারা মেনে নিবে না, তাই তো? তো এই যে মেনে নেওয়ার কারণে তাদের রোশনালায় পড়ে পড়ে বেশ কয়েকটা যে আন্দোলন, যে বাঁশের কেল্লা, নারকেল বাড়িয়ার, তারপরে আরও বেশ কয়েকটা আন্দোলনের সাথে তিনি জড়িয়ে যান। তিনি ইংরেজ শাসনের রোশনালায় পতিত হয় এবং দেশের মাটি থেকে বিদেশি ইংরেজের শাসনে উৎখাত করার জন্য তিতুমির সর্বশেষ সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন। 1831 সালে তিনি যুদ্ধে মৃত্যুবরণ করেন। তাহলে বোঝা গেল শিক্ষার্থী বন্ধুরা, তার রোশনালয় পড়ার প্রধান কারণ কি? যদি খ নম্বর প্রশ্নে আসে যে তিতুমির ইংরেজের রোশনালয় কেন পড়েছিল, তাহলে আমরা কি লিখতে পারবো কি পারবো না? একটু রেসপন্স করার চেষ্টা করুন। এখন সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কারে তিতুমিরের কি কি পদক্ষেপ ছিল, আসলে কি কি ভূমিকা সে রাখছে, একটু দেখার চেষ্টা করি। দেখো, তিতুমির ছিলেন মনে প্রাণে ধর্ম মুসলমান। একদম প্রথম বাচ্চাকাল থেকেই সে, বাচ্চাকাল বলতে একেবারে ছোট বাচ্চা না, যখন সে বোঝা শিখলো তখন থেকে সে ধর্মপ্রাণ মুসলমান ছিল। তো ওই সময় বাংলাদেশের প্রথম অবস্থায় ওয়াহাবি আন্দোলনে ছিল সংস্কারবাদী আন্দোলন। এই যে ওয়াহাবি আন্দোলনটা ছিল, এটা সংস্কারবাদী আন্দোলন ছিল। তারপরে বিস্তারের পাশাপাশি ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, অনাচারগুলো দূর করতে সচেষ্ট হন এবং বিশ্বাস তিতুমির পীর পূজা, কবর পূজা, মানত প্রভৃতি দূর করার জন্য প্রকৃত বা মূল ইসলামে বিশ্বাসের যে স্থাপন, তার প্রতি ঝুঁকে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেন তিনি। তিতুমির বুঝতে পেরেছিলেন যে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করতে না পারলে অবহেলিত মুসলমান সমাজে উন্নতি সম্ভব নয়। তো তার উদ্দেশ্য ছিল ধর্মীয় মূল অনুশাসনগুলোর ভিত্তিতে মুসলমানদের প্রকৃত যে ধর্মীয় চেতনা সেটা। তো আমাদের সমাজকে বা আমাদের ধর্মকে আমরা চেতনা হিসেবে ব্যবহার করি, তাই না? আমাদের দেখবে যে পৃথিবীতে বেশ কয়েকটা জিনিস আছে যেটা চেতনা, যেমন বাবা মা, বাবা নিয়ে কেউ কথা বললে কিন্তু তুমি চেতে যাও, মানে সেটা সফট কর্নার। আবার বাবা মানে কি ইমোশনটা যদি তোমার ভিতরে পুশ করে কোনো কিছু বলা হয়, তুমি সহজে সেই জায়গাটা বা সেটা কিন্তু ত্যাগ করবে বা দিয়ে দিবে। আবার ধর্ম অনেক একটা ইমোশনের জায়গা, একটা চেতনা, যেখানে ধর্ম নিয়ে সবচেয়ে বড় একটা ব্যবসা করা হচ্ছে একটা পার্টি। তো এই যে ব্যবসার কারণে কি হচ্ছে, আমরা প্রকৃত যে ধর্ম এটা থেকে দূরে চলে যাচ্ছি, তাই না? আসলে ধর্ম বলতে যে ধর্ম সেটা না থেকে আমরা মাজার পূজা, মাজারে টাকা দেওয়া, দান সদকার যে প্রকৃত নিয়ম সেটা না দিয়ে বস্তা বস্তা টাকা আমরা বিভিন্ন পীর দরবেশ, পেট মোটা পীর ইত্যাদিকে আমরা দিয়ে যাচ্ছি, তাই না? তো এটা তো ইসলাম বইয়ের ভিতর। এই যে এটা এটা করলে কি হবে, যে তুমি মুসলমান জাতি তুমি তো উন্নতি লাভ করতে পারবে না। এটা মিন নিসারের বা তিতুমিরের মাথায় আসে। তারপরে সে এটা দূর করার জন্য চেষ্টা করে। তাহলে নীলকর বণিক ও সামন্ত জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তার সংগ্রাম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10 সালা জমিদারি বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বাংলার যে মুসলমান তারা। কেননা কৃষক কারিগর সম্প্রদায়ের মধ্যে তাদের সংখ্যাই ছিল সর্বাধিক। কারণ ওই সময় মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ এদের যে বণিক শ্রেণী বা নীলকর কারিগর, কৃষক ইত্যাদি যারা ছিল, অধিকাংশ ছিল কি মুসলিম। তো তাদের আশীর্বাদ পুষ্ট জমিদার নিলামে বন্দোবস্ত দিয়েছিলেন। তিতুমির বুঝতে পেরেছিলেন যে নীলকর বণিক এবং এদেশের সামন্ত রাজা জমিদারদের হাত থেকে গরিব কৃষকদেরকে মুক্ত করার জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং তাদের মধ্যে রয়েছে ঐক্য। তো এই যে ঐক্য গড়ে তোলে, এরপরে তারা খানপুরের যে অত্যাচারী জমিদারের বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয় এবং জয় যুক্ত হয়। এরপর বিজয়ী বাহিনী ইচ্ছামতি নদী আক্রমণ করে পুরো জমিদার বাড়ি আক্রমণ করে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভিতরের যে কন্টেন্টগুলো আছে তোমরা একটু দেখে নিবে। আর আমাদের যে মূল বিষয় কি, এই যে এই লাইনটা আমরা একটু মনে রাখলেই আশা করি লিখতে পারবে। এখানে কি বলা আছে, নীলকর বণিক ও সামন্ত জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে মীর নিসার বা তিতুমির তিনি সংগ্রাম করেন। আচ্ছা, তো তিতিমিরকে গ্রেপ্তার করার জন্য যখন বারাসাতে যাওয়া হয়, ইংরেজদের যে ম্যাজিস্ট্রেট তারা বারাসাতে পাঠানো হয়। তো ওই সময় বারাসাতে পাঠানোর পরে থানার যে দারোগাছের নেতৃত্বে সিপাহী, অসংখ্য চৌকিদার, দফাদার ইত্যাদি ইত্যাদি যায়। তো ওই সময় দুই পক্ষে প্রচণ্ড সংঘর্ষ হয়। দারোগা সহ বেশ কয়েকজন যুদ্ধে প্রাণ হয়। তো তিতুমির যুদ্ধে জয়লাভ করে দুই জমিদারের তালুক দখল করেন এবং তিতুমিরের পর টিকা ও গৌরবটাঙ্গার যে অঞ্চলটা ছিল সেটা দখল করে নেয়। তো ওই সময় যে যুদ্ধটা হয়, যুদ্ধ বলা ঠিক না, আবার যুদ্ধ বিভিন্ন, যেমন গোবরডাঙ্গা জমিদার হিসেবে কালী প্রসন্ন মুখোপাধ্যায় বেশ কয়েকজনকে আমরা জমিদার হিসেবে দেখতে পাই, ওখানে বসিয়ে দিয়েছে।
বুঝছো? তো এই যৌথ বাহিনীর শোচনীয়ভাবে পরাজিত হয় এবং নীলকর ইংরেজ বণিক, স্থানীয় জমিদার এবং সরকারি বাহিনীর মিলিত শক্তির পরাজয় তিতুমিরকে আরো সাহসী এবং স্বাধীনচেতা করে তোলে। তারপরে ওরা আবার সংঘবদ্ধ হয়। যখন প্রথমবার তিতুমিরের কাছে ওরা হেরে যায়, ওরা আবার ইংরেজ বাহিনী বিভিন্ন বাহিনী নিয়ে আবার আক্রমণ করে। আক্রমণ করার ফলে তিতুমির আবারও যুদ্ধে লিপ্ত হয় এবং যুদ্ধে লিপ্ত হয়ে জয় নিশ্চিত করে। ঠিক আছে? তো জয় নিশ্চিত করলে, জয় নিশ্চিত করার পরে তিতুমিরের যে সাহস, সাধারণভাবেই তো যে যদি আমি জিতে যাই যুদ্ধে পরপর 2বার, আমার কিন্তু অন্যরকম চেতনাটা আরো শক্তিশালী হবে, আমি কিন্তু মানসিকভাবে শক্তিশালী হব। তো শক্তিশালী হয়। তারপরে আরো একটা আছে যে বারাসাত বিদ্রোহ। শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু দেখে নেবে আজকের ক্লাস, যেহেতু আমরা একটু টপিকটা বেশ কয়েকটা টপিক টাচ করে যাব। ঠিক আছে? তো তোমরা একটু এটা দেখে নেবে বারাসাত আন্দোলনটা কি। তারপরে বাঁশের খেলা, দেখো এটা না পড়ালেই নয়। তিতুমির যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধে করতে হলে প্রয়োজন সমর, প্রস্তুতি এবং উপযুক্ত সেনা প্রশিক্ষণ। কারণ ওই সময় ইংরেজদের তো অস্ত্র শস্ত্র সবগুলোই আছে, সবকিছু আছে, কিন্তু তিতুমিরের তো সেই অস্ত্র নাই। তো সে এটা উপলব্ধি করে যে এদের বিরুদ্ধে যদি আমার যুদ্ধে টিকে থাকতে হয়, তাহলে আমার একটু ভিন্ন কোনো পথ অবলম্বন করতে হবে। এখন ভিন্ন কোনো পথ, কোন পথ অবলম্বন করবে সেটা একটু দেখি। দেখো, এই সময় তিনি অর্থভাবে এবং আপাতত কলকাতা নিকটবর্তী যে নারকেল বাড়ি আছে, মানে একটি স্থান ছিল, এই স্থানে বাঁশের কেল্লা তৈরি করে। বাঁশের কেল্লা তৈরি করার ফলে কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাতে একটু সহজ হয়। তো দেখো, তার প্রিয় সহচর ছিল গোলাম মাসুম এবং মিসকিন শাহ। এর নেতৃত্বে গড়ে একটি অকুতোভয় কৃষক সেনা বাহিনী। একটা কৃষক বাহিনী নিয়ে একটা অকুতোভয়, মানে শক্তিশালী, যার ভয় ডরহীন, শক্তিশালী না কিন্তু ভয় ডরহীন একটা কৃষক শ্রেণী গড়ে ওঠে যুদ্ধের জন্য, যারা যুদ্ধের জন্য ইংরেজদের বিরুদ্ধে প্রস্তুত। তো কর্নেল স্টুয়ার্ট আধুনিক মরণাস্ত্র সজ্জিত বাহিনী বাঁশের কেল্লা আক্রমণ করে তিতুমির অসীম সাহসের সাথে তা মোকাবেলা করেন। এই অসম যুদ্ধে তিতুমিরের কৃষক সেনারা পরাজিত হয় এবং তিতুমির এই যুদ্ধে শহীদ হন। এই যুদ্ধে এই বাঁশের কেল্লা, তাদের তো ইংরেজদের তো সব যে অস্ত্রগুলো, মরণাস্ত্র সব অত্যাধুনিক ছিল ওই সময় ইংরেজদের কাছে। এই যে সামান্য তোমার কৃষক বাহিনীরা টেকার মতো না, তবুও তারা সাহসের সাথে অকুতোভয়ের সাথে যুদ্ধে যায় এবং পরাজিত হয়ে যে মীর নিসার অথবা তিতুমির তিতুমির তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। ঠিক আছে? তো মাসুম সহ আর যারা বেঁচে ছিল তাদেরকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হয় এবং বড় ধরনের শাস্তি প্রদান করা হয়। আচ্ছা, এখন আমরা আব্দুল লতিফ নিয়ে একটু পড়বো। আব্দুল লতিফ নিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ কি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তোমরা জানো যে ওই সমাজে বাঙালিরা পিছিয়ে ছিল, বিশেষ করে বাঙালি মুসলমান, তাই না? বাঙালি মুসলমান এরা অনেক পিছিয়ে ছিল শিক্ষা দীক্ষা, সংস্কৃতি ইত্যাদি। তো এই যে পিছিয়ে পড়া জাতিকে টেনে তুলতেই আমাদের যার কথা পড়তে হয় নবাব আব্দুল লতিফ। তিনি তোমরা জেনে থাকবে যে ঢাকার ভিতরে অনেকগুলো স্কুল আছে যার নিজস্ব জমি হচ্ছে আব্দুল লতিফের। নিজস্ব জমি, নিজের অর্থ খরচ করে তিনি এই স্কুলগুলো প্রতিষ্ঠা করেছে। বুঝছো? আচ্ছা দেখো, তার তার একটু সামান্য পরিচয়টা আমরা দেখে নিই যে আসলে তার পরিচয়টা কি কি ছিল, আসলে সে কেমন ছিল। এই যে তোমরা একটু ছবিটা দেখো, ছবি দেখতে পাচ্ছ কি? আচ্ছা, এর থেকে জুম আর হবে না, এই জন্য ছবিটা দেখাতে পাচ্ছি না আপাতত। দেখো, তিনি হচ্ছে আব্দুল লতিফ 1828 সালের ফরিদপুর জেলার রায়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্র ছিলেন। তিনি ইংরেজি, ফার্সি, আরবি, মোট 4টি ভাষা তার জানা ছিল। তিনি প্রথম জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন শিক্ষকতা করেন এবং 1849 ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওই সময় নবাব তো ছিলেন, তার আগে কি বেশ কয়েক জায়গায় শিক্ষকতা করেছেন, অনেকগুলো ভাষায় পারদর্শী, মানে ওই সময়কার দেখো, ওই সমকালীন সময়েও তিনি এতটা ফেমাস ছিল। তো 1862 সালে তিনি ব্রিটিশ সরকার তাকে বঙ্গীয় ব্যবস্থা সভার একজন সদস্য হিসেবে মনোনীত করেন। তারপরে মুসলিম সাহিত্য সমিতি নামে যে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। কার হাত দিয়ে? আব্দুল লতিফ। তাহলে এমসিকিউতে যদি আসতে পারে যে মুসলিম সাহিত্য সমাজ বা সাহিত্য সমিতি কার হাত ধরে গঠিত, তখন আমরা কি সহজে উত্তরটা দিতে পারবো কিনা? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আজকের ক্লাসটা করে থাকো খুব মনোযোগ সহকারে, কিন্তু ইজিলি উত্তরটা দিয়ে দিতে পারবে। ঠিক আছে? তো আরো একবার আমি মেনশন করেছি মুসলিম সাহিত্য সমাজ, কারণ এরকম এমসিকিউ কিন্তু তোমরা পাবে তোমাদের যে ক্লাসগুলো আছে, বা তোমাদের ক্লাস টেস্ট বলো, বোর্ড এক্সাম বলো। তো এইগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিবে।
আচ্ছা, তারপরে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব এবং আরও পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। তাহলে কত সালে তিনি নবাব আহ, উপাধি গ্রহণ করেন? 1880 সালে। এমসিকিউতে এরকম প্রশ্ন আসতে পারে, নবাব নবাব নেয় 1880 সালে, এই উপাধিতে ভূষিত হন 1880 সালে। ঠিক আছে। আচ্ছা, তার আসলে ভূমিকাটা কি ছিল, তার আমরা কেন পড়ছি, তাই না? প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সমাজ সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, এই তিনটা সেক্টরে সে বিশেষ ভূমিকা পালন করে। সে নিজে শিক্ষিত ছিল, নিজে 4টি ভাষায়, ওই তৎকালীন সময়, ওই সময়ে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা থাকার পরও 4টি ভাষায় তিনি দক্ষ ছিলেন। প্লাস শিক্ষা ব্যবস্থার জন্য বেশ কয়েক জায়গায় জমি দান করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে প্রতিষ্ঠায় তার কিন্তু বেশ অবদান আছে। দেখো, সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে তার অবদানগুলো কি কি? ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণের মুসলমানদের উদ্বুদ্ধকরণ। ওই সময় আধুনিক ভাষা শিখতে হবে মুসলমানদের এগিয়ে যাওয়ার জন্য, এটা তিনি বলেছিলেন, বা তার বিবেকে এটা জাগ্রত হয়েছিল। তারপরে মোহামেডান যে লিটারেচার বা লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন তার হাত ধরেই। এটা কিন্তু এমসিকিউ আসার মতো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসটা করলে যে সুবিধাগুলো পাচ্ছ সেটা হচ্ছে কি, আর আমরা এইভাবেই কিন্তু আমাদের যে প্রাইভেট ব্যাচ, তোমরা জানো যে এই SC25-এর একটা অলরেডি প্রাইভেট ব্যাচ আছে, তাদের পরীক্ষা জুন মাসে। তো আবার 26-এর জন্য একাডেমিক একটা চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। তো আমাদের শিক্ষার্থীদের যারা আছে, তোমরা এখনও যারা কোর্স ইনরোল করো নাই, তোমরা দ্রুত ইনরোল করে নিও, কারণ আমরা এইভাবেই খুব সুন্দরভাবে নোট সহকারে, প্লাস কোথা থেকে এমসিকিউ আসছে, কোথা থেকে সিকিউ আসছে, আমরা হাতে হাতে পড়িয়ে দিই। ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনও যারা কোর্সটা ইনরোল করো নাই, দ্রুত ইনরোল করে নিও। আচ্ছা দেখো, মহসিন ফান্ডের সুরক্ষা সুব্যবস্থাকরণ, কলকাতা আলিয়া মাদ্রাসা উন্নত আধুনিকরণ, হিন্দু কলেজকে সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেওয়ার যে প্রস্তাব বা প্রচেষ্টা, তিনিই প্রথম করেন। তাহলে যদি তার বলা হয় এই ব্যক্তির নাম দেখাচ্ছে, উদ্দীপকে আসে যে নবাব আব্দুল লতিফের কার্যক্রম কি ছিল, তাহলে আমরা গ নম্বর প্রশ্নে এরকম আসলে আমরা কিন্তু সহজে লিখে দিতে পারবো, তাই না? ওকে ওকে, দেখো নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহর নাম শোনা এরকম স্টুডেন্ট কি আছে? আচ্ছা, তোমরা যারা একটু লাইভে আছো একটু কমেন্ট করে জানাও তো যে ক্লাস বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো, ঢাকার নবাব পরিবারের 1871 সালে 7 জুন খাজা সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি? খাজা নবাব আহসানুল্লাহ, এবং পিতামহের নাম খাজা আব্দুল গনি। যাই হোক, তার বাপ দাদার নাম তোমার মুখস্থ করার কোনো দরকার নেই। তার কাজ কি এবং হচ্ছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কি কি কাজকর্ম করেছে সেগুলো নিয়ে যদি আলোচনা করো তাহলে, বা একটু মনে রাখো, ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দেখো, তিনি শিক্ষা সমাপ্ত করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব সরকারি চাকরিতে যোগদান করেন, কিন্তু অচিরেই তিনি সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। বুঝছো, সে প্রথমত কি প্রাথমিক জীবনে সরকারি চাকরিজীবী, ম্যাজিস্ট্রেট পদ নাই, তারপরে সে সক্রিয়ভাবে একজন রাজনীতিতে আচ্ছা দেখো, জয়েন করে। তো নবাব স্যার সলিমুল্লাহ রাজনৈতিক অবদানগুলো কি কি ছিল একটু দেখার চেষ্টা করি, যে আসলে স্যার নবাব সলিমুল্লাহ তার ভূমিকাটা কি ছিল রাজনীতিতে, সে কেন হচ্ছে ম্যাজিস্ট্রেট পদ ছেড়ে এসে রাজনীতি করছে। এখনকার মতো তার পোষা রাজনীতি সেই সময় ছিল না, এখন যেমন বান্ডিল বান্ডিল টাকা বা চাঁদা ইত্যাদির জন্য আমরা রাজনীতি করি, স্বার্থে রাজনীতি ওই সময়টা ছিল না, তাই না? আচ্ছা দেখো, বঙ্গভঙ্গ যে 1905 সালে যে বঙ্গভঙ্গটা হয়, সে 5 সালে বঙ্গভঙ্গ তিনি, বঙ্গভঙ্গ আসলে কি এটা তোমরা জানো হয়তো শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গ মানে বাংলা, আর ভঙ্গ মানে তো ভাগ, তোমরা জানো। তো বঙ্গভঙ্গ হচ্ছে বাংলা ভাগের সময় যে
আমরা থাকবো না, হিন্দু মুসলমান একটা রাষ্ট্র হতে পারে না, এই যে একটা বিভাজন বা একটা ভাগ, এই ভাগটা ওই সময়ই হয়ে থাকে। তা এর নেতৃত্বে দেখে স্যার নবাব সলিমুল্লাহ। তারপরে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করা হয়, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। সবচেয়ে তার উল্লেখযোগ্য যে কাজটা ছিল সেটা হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ তিনি গঠন করেন। তাহলে এমসিকিউতে যদি আসে যে সর্বভারতীয় মুসলিম লীগ এর প্রতিষ্ঠাতা কে, তাহলে নিঃসন্দেহে কিন্তু তোমরা উত্তর দিতে পারবে আমি বলে আশাবাদী, তাই না? যে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? নবাব স্যার সলিমুল্লাহ। তারপরে স্বতন্ত্র নির্বাচন, মণ্ডলীয় নির্বাচন, শিক্ষা বিস্তারের অবদান ইত্যাদি ইত্যাদি অবদান কিন্তু আছেই। আরও একজন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু বলা হয়। তো এমসিকিউতে যদি আসে প্রথমে একটু দেখো নামটার দিকে তাকালো কিন্তু একটা এমসিকিউ। এই জন্য যখন তোমরা যারা ভালো স্টুডেন্ট, বা তোমরা সবাই অবশ্যই ভালো স্টুডেন্ট যারা ক্লাস করছো, তো এই ভালো স্টুডেন্টের একটা গুণ যে হেডলাইন দেখে তোমরা এমসিকিউ বের করতে পারো। অর্থাৎ তুমি যদি 5 লাইন পড়ো তুমি 10টা এমসিকিউ খুঁজে পাবে। নিজে নিজে প্রশ্ন তৈরি করতে পারো মানে তুমি সব প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা রাখো। ঠিক আছে? তো এই জন্য নিজেকে প্রশ্ন করবে, নিজে প্রশ্ন করার তৈরি একটা প্রক্রিয়া, সেটা নিজের ভিতর গড়ে তুলবে আস্তে আস্তে। ফলে তুমি অবশ্যই নিজে তো ছাত্র অবস্থায় একজন শিক্ষকের ভূমিকা পালন করার যে ব্যাপারটা, নিজের শিক্ষক নিজে, তাহলে কি তোমার আর কোনো শিক্ষক প্রয়োজন? অবশ্যই শিক্ষকটা প্রয়োজন না। তো দেখো দেশবন্ধু, তাহলে এমসিকিউতে যদি আসে দেশবন্ধু বলতে আসলে কাকে বোঝায়? বঙ্গবন্ধু বলতে তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে বোঝাই, তাই না? তো দেশবন্ধু শব্দটার সাথে তো তোমার হয়তো একটু অপরিচিত। দেশবন্ধু, দেশের বন্ধু কে? বাংলার বন্ধু তো একজনকে চিনতাম, কিন্তু দেশবন্ধুটা আসলে কে? তো দেশবন্ধুটাকে একটু দেখো, চিত্তরঞ্জন দাস। ওকে, তো চিত্তরঞ্জন দাসের জন্ম 1870 সালে ঢাকা জেলার বিক্রমপুরের তিলিরবাগ যে গ্রাম, সেখানে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস, বাংলাদেশে যেমন বিসিএস, ইন্ডিয়ায় কি আইসিএস, পরীক্ষা দেওয়ার জন্য বিলেতে তাকে পাঠানো হয়েছিল। কিন্তু ইংরেজদের ভারত বিদ্বেষ তাকে যখন তাকে বিলেতে পাঠানো হয়, তখন কি ভারত বিদ্বেষ ইংরেজদের ভিতর দেখে যে ভারতের প্রতি তাদের একটা অন্যরকম ক্ষোভ রাগ, তো এটা তাকে একটু বিষিয়ে তোলে। তো বিষিয়ে তোলার কারণে সে ওখানে লোভনীয়, তাকে কষ্ট দিয়েছিল বলে তিনি লোভনীয় আইসিএস পরীক্ষা অবতীর্ণ হননি। আচ্ছা, তারপরে তিনি একজন পেশা হিসেবে আইনজীবীতে চলে যায়। প্রথম জীবনে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু ভারতের মহাত্মা গান্ধীর ডাকা অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি সকল ধরনের বিলাসিতা পরিত্যাগ করে এবং দেশ সেবা, সরল জীবনযাপন বেছে নেন। ওই যে কি স্বদেশী আন্দোলন, মানে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো আছে আমরা সেই প্রোডাক্টগুলো পড়বো, যে মহাত্মা গান্ধী ডাক দেয় ওই সময়, ওই ডাকে তিনি দেশবন্ধু দেশবন্ধু ওই সময় ওই ডাকটায় সাড়া দিয়ে তার যে বিলাসবহুল জীবন সেখান থেকে বেরিয়ে এসে আবার স্বাভাবিক সহজ সরল জীবনযাপনে ফিরে আসে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনো হয়তো অনেকে ক্লাসে জয়েন করছো আবার চলে যাচ্ছে এমন টাইপ। তো এখনো যারা ক্লাসে জয়েন হও নাই, ক্লাস যেহেতু মাঝ পর্যায়ে, অবশ্যই ক্লাসটা পরবর্তীতে দেখে নিবেই। প্লাস এখনো সময় আছে, যে হাফ সময় সেটা আমরা যতটুকু পারি শেষ করার চেষ্টা করব আজকের। যেহেতু স্লাইডটা অনেক ব্যক্তিত্ব, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব প্লাস বিভিন্ন আন্দোলন নিয়ে কথা বলা হচ্ছে, এই জন্য ধীরে সুস্থে আমরা এগোচ্ছি। আর যারা একটু লাইভে আছো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে স্যার আসলে লাইভে আছি, কারণ তোমাদের রেসপন্স এতটাই কম, যা অন্যান্য ক্লাসগুলোতে সাধারণত হয় না। এত কম রেসপন্স লাস্ট কবে পেয়েছি? আচ্ছা, বেঙ্গল প্যাক্ট কি? দেখো বেঙ্গল প্যাক্ট নামটার সাথে তোমরা পরিচিত, 1906 সালে মনে হয়। দেখো 20 শতাব্দীর শুরুতে 1906 সালের দিকে একে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ব্যারিস্টার আব্দুল রসুল প্রমুখ রাজনীতির প্রবেশের সাথে সাথে বাংলার রাজনীতি অঙ্গনে এক গুণগত পরিবর্তন সাধিত হয়। যখন বাংলা রাজনীতিতে একে ফজলুল হক থেকে শুরু করে যে চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বেশ কয়েকজন গুণীজন আসলো, তখন আমাদের বাংলার যে রাজনীতি, অর্থাৎ এই যে এরা মৌলিক যে চার নেতা, রাজনীতি কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আমরা খেয়াল করেছি ওই সময়টায়। তো এই যে ইতিবাচক পরিবর্তন,
তো একে ফজলুল হক ছিলেন খাঁটি বাঙালি এবং অসাম্প্রদায়িক। তিনি ছিলেন কি অসাম্প্রদায়িক, মানে আমি আমার ধর্মে বা আমার বিশ্বাস যেখানে আমি সেখানেই থাকবো, অন্য জায়গায় থাকবো না, এমন টাইপ। কিন্তু অন্যান্য নেতা যারা ছিল, বাংলার অপর দুই নেতা চিত্তরঞ্জন দাস ও সোহরাওয়ার্দী ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন, প্রগতিশীল এবং পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। কিন্তু অন্যান্য যে দুই নেতা ছিল তাদের দৃষ্টিভঙ্গি তারা একটু লিবারেল টাইপ ছিল, বুঝছো? তো যাই হোক, খেলাফত আন্দোলনে ব্যর্থতার ফলে হিন্দু মুসলমানের সম্প্রীতি বিনষ্ট হওয়ার উপক্রম হলে একে ফজলুল হক দেশবন্ধু এবং সোহরাওয়ার্দী, আরিফ কবির, মাওলানা ইত্যাদি ব্যক্তিত্ব, মনিরুজ্জামান, মুজিবুর রহমান, তো বাংলাদেশের রাজনৈতিক সমস্যা দিয়ে আলাপ আলোচনা শুরু করেন এবং হিন্দু মুসলমানের দাবি দেওয়ার প্রশ্নে একটি চুক্তি সম্পাদন করেন। এই যে হিন্দু মুসলমানের যে মিলনের যে চেষ্টা, এই চুক্তিটাকে আমরা কি বলবো? বেঙ্গল প্যাক্ট। তাহলে বেঙ্গল প্যাক্টটা কি এবং কাদের নেতৃত্বে হয়? এখন যদি তোমাদের কাছে প্রশ্ন করি, আশা করি নিঃসন্দেহে তোমরা উত্তরটা দিতে পারবে, তাই নয় কি? দেখো, তাহলে আরেকবার যদি আমি ক্লিয়ার করি যে বেঙ্গল প্যাক্টটা কি, আরেকবার একটু ক্লিয়ার করি বেঙ্গল প্যাক্ট কি। বেঙ্গল প্যাক্ট 1905 সালে হিন্দু মুসলমান যে যে খেলাফত আন্দোলন হয়, তার ফলে কি একটা বিভাজন তৈরি হয়। এই বিভাজন তৈরির ফলে আবার বিশম শতাব্দীর 1906 সালের দিকে রাজনীতিতে নতুন যে মুখগুলো আছে, চিত্তরঞ্জন দাস, ফজলুল হক, সোহরাওয়ার্দী, এদের আগমনের ফলে কি হয়? এরা মনে করে যে এই নিরাময়টা বা এই যে ফাটল, এটা নিরাময় করার প্রয়োজন সময় এসেছে। তো এরই কারণে তারা একটা চুক্তি সম্পাদন করে, এই চুক্তির নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট। তাহলে বেঙ্গল প্যাক্ট কি? হিন্দু মুসলমান মিলনের জন্য যে প্রক্রিয়া, যে একটা চুক্তিপত্র, সেটা হচ্ছে বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। ওকে, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে বেঙ্গল প্যাক্ট কত? 1923, তাই না? আচ্ছা, বেঙ্গল প্যাক্টের দিক ও শর্তাবলী। আসলে বেঙ্গল প্যাক্টের শর্ত আসলে কি ছিল এবং কোন দিক নিয়ে তারা আলোচনা করেছিল, বা এর থিমটা কি ছিল মূলত, একটু দেখার চেষ্টা করি। দেখো, স্বায়ত্তশাসনের বুনিয়াদ প্রতিষ্ঠা করাই হবে এই চুক্তির উদ্দেশ্য। বঙ্গীয় আইনসভা হিন্দু মুসলমানের মধ্যে প্রতিনিধি নির্বাচিত হবে জনগণের ভিত্তিতে। অর্থাৎ দুই দলের দুই দল না, দুই ধর্মের, যে দুই ধর্মের একজন মুসলমান, একজন হিন্দু, এই দুটো প্রতিনিধি থাকবে। ফলে যে ফাটলটা, এর মাধ্যমে কিছুটা নিরাময় করা যায় কিনা। কারণ 1909 সালে পরবর্তী পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করবে। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক জেলায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় থাকবে। সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা 55টি চাকরি সংরক্ষিত থাকবে এবং যে কোনো সময় তারা পর্যায়ে না পৌঁছাতে সেই পর্যন্ত তাদেরকে মধ্যে শতকরা 80 ভাগ জনকে ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। দেখো, এইভাবে যদি আমি পড়ি, উল্টো পাল্টা ভুলভাল পড়ি, তাহলে তোমরা কিন্তু ধরতে পারবে না, যদি কারণ তোমরা ক্লাসে মনোযোগী না। এই জন্য তোমাদের ক্লাসে মনোযোগী করতে হলে অন্তত ভুলভাল বলতে হবে। তো এখানে হচ্ছে বলা হয়েছে যে দুই দলে দুইটা নেতৃত্ব থাকবে এবং মুসলমান দ্বারা 55 ভাগ, যদি এটা পূরণ না হয় অন্য ধর্ম থেকে, অর্থাৎ হিন্দু ধর্ম থেকে নিয়ে সেটা পূরণ করে দেওয়া হবে, মানে সরকারি চাকরির ক্ষেত্রে। অর্থাৎ এখানে যে চুক্তিটা কি, আমাদের যে মূলত ফাটল যেটা হিন্দু মুসলমান, এই ফাটলটা নিরাময়ই বেঙ্গল প্যাক্টের অন্যতম প্রধান কারণ, বা এটা গঠনের অন্যতম কারণই হচ্ছে বেঙ্গল প্যাক্ট। ওকে, তো চাকরির ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমতা অর্জনের পর মুসলমান জনগণ চাকরি শতকরা 55 ভাগ পাবে এবং অমুসলমান 45 ভাগ পাবে, এবং অন্তর্বর্তীকালীন সময়ে হিন্দু জনগণ 20 ভাগ চাকরি পাবেন। আচ্ছা, তারপর মসজিদের সম্মুখে গান বাজনা সহ মিছিল করা চলবে না। গরু জবাই করার ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না। তোমরা জানো ওই সময়, যেহেতু এখন অনেকে হয়তো হিন্দু মুসলমান ব্যাপারটা ওইভাবে নেয় না আমলে, কিন্তু ওই সময় এগুলো বেশ মুসলমানদের যে একটা প্রতিপত্তি, সেইটা কিন্তু আমরা খেয়াল করেছি। আচ্ছা, ফজলুল হক পড়লাম। আচ্ছা, দেখো, রাজনীতিতে শেরে বাংলার যে অবদান, শেরে বাংলা ফজলুল হকের অবদানটা আসলে কি কি? দেখো, তিনি হচ্ছে গোল টেবিল যে বৈঠক, সেটাই যোগদান করেন। কারণ এটা কিন্তু 1950-এর বা 1940-এর পরবর্তী ঘটনাগুলো এখানে আলোচনা করা হয়েছে কি ফজলুল হকের সময়। তারপরে হিন্দু মুসলিম স্বার্থ সমন্বয়, লাহোর প্রস্তাবের উপস্থাপক। সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউর জন্য তাকে দেখো, 1940 সালে 1940 সালে যে লাহোর প্রস্তাব করে, কে করে? একে ফজলুল হক। তো একে ফজলুল হক 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমেই ওকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে এখনো লাইভে আছো, কিন্তু রেসপন্স নাই, খুবই দুঃখজনক। যাই হোক, তারপরে কি 1954 সালের সাধারণ নির্বাচন, 1954 সালে যে সাধারণ নির্বাচন যুক্ত ফ্রন্টের, সেখানে কিন্তু
একে ফজলুল হকের ভূমিকাটা বেশ ছিল। আমরা ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন ব্যক্তিত্ব এবং তাদের কার্যপরিধি নিয়ে আলোচনা করেছি, তার ভিতরে বেশ উল্লেখযোগ্য একে ফজলুল হক। ঠিক আছে, তাহলে এমসিকিউতে যদি আসে লাহোর প্রস্তাব, যে লাহোরের যে প্রস্তাবটা দেওয়া হয় সেটার প্রস্তাবক কে, তাহলে আমরা ইজিলি পারবো। আর দেখো পরবর্তীতে কি বলা হচ্ছে, কৃষকদের কল্যাণ সাধনে শেরে বাংলার অবদানটা কি ছিল। কৃষকদের কল্যাণের স্বার্থে শেরে বাংলা আসলে কি কি অবদানটা রাখছিল সেটা আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি। দেখো, তিনি কৃষি ঋণ আইন প্রণয়ন করেন কৃষকদের স্বার্থে। দরিদ্র অসহায় যে সুবিধাবঞ্চিত কৃষক ছিল তাদের স্বার্থে কৃষি ঋণ, কৃষক প্রজা আন্দোলন, নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন, ঋণ সালিসি বোর্ড গঠন, বঙ্গীয় আহ, যে প্রজাস্বত্ব আইন প্রণয়ন ইত্যাদি ইত্যাদি নিয়ে সে ওই সময় আলোচনা করেন বা কাজ করেন। আর শিক্ষার বিস্তারে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একে ফজলুল হক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। একে ফজলুল হক একটু তোমরা ব্যক্তিটাকে গুরুত্ব সহকারে পড়ো। আচ্ছা দেখো, সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক, শিক্ষা পরিকল্পনা পেশ, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল প্রতিষ্ঠাতা, ইসলামী কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠন, লেডি বোন কলেজ, ইডেন কলেজের প্রতিষ্ঠাতা, পুরো অঙ্গে কলেজের প্রতিষ্ঠাতা। তোমরা জানো যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একে ফজলুল হক নামে একটা হল আছে যে সায়েন্সের ইউনিটের জন্য। তো তার অবদানকে সামনে রেখেই, তার অবদানকে মেনে নিয়েই কিন্তু এই হলটা তার নামে নামকরণ করা হচ্ছে। ওকে, আচ্ছা সোহরাওয়ার্দী, আচ্ছা হোসেন সরদিনী হালকা একটু দেখি। তিনি বর্ণাঢ্য, কর্মমুখ এবং বৈচিত্র্যময় একজন ব্যক্তিত্ব ছিলেন। 1892 সালে তিনি পশ্চিমবঙ্গে বাংলার যে মেদিনীপুর আছে, এই মেদিনীপুরে তার জন্মগ্রহণ। তো এই মেদিনীপুরে জন্মগ্রহণ করার ফলে তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকেই তিনি একজন মেধাবী ছিলেন এবং বিদ্বান মামা স্যার আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর নিকট বিদ্যা আরম্ভ করেন। তারপর তার শিক্ষাও শুরু হয় কলকাতা আলিয়া মাদ্রাসা, সেন্ট জেভিয়ার্স কলেজ, অনার্স বিএসপি পাশ করেন। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবিতে এমএ ডিগ্রি লাভ করেন। এরপরে তার যে তিনি হচ্ছে অনেকগুলো ব্যবসায়ী, অনেকগুলো রাজনীতিবিদের সান্নিধ্যে আসে, ফলে তিনি বাংলার যে রাজনীতি এর সাথে ক্রমেই জড়িয়ে যেতে থাকেন। দেখো তার রাজনৈতিক অবদানগুলো কি ছিল। মেদিনীপুরে জন্মগ্রহণ করেন তা এবং পরবর্তীতে তার যে রাজনীতির জড়িয়ে যাওয়া এবং রাজনীতির অবদানগুলো কি কি ছিল সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, খেলাফত আন্দোলনের সংগঠক। যখন খেলাফত আন্দোলনটা হয় সেই সময় তিনি একজন সফল সংগঠক ছিলেন। আচ্ছা, তারপরে শ্রমিক নেতা, তিনি শ্রমিকদের নেতা ছিলেন। শ্রমিকদের যে দাবি দাবা এগুলোকে সামনে রেখে তিনি বেশ কয়েকটা আন্দোলনও করেছিলেন। তারপরে মুসলিম লীগ গঠন। মুসলিম লীগ গঠনের সবচেয়ে বেশি বলবো না, কিন্তু একে ফজলুল হকের ভূমিকা কিন্তু এই সোহরাওয়ার্দীর ভূমিকা অনেক। যুক্ত বাংলার সপক্ষে আন্দোলন, আওয়ামী লীগ গঠন, 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠন। যুক্ত ফ্রন্ট যে গঠন করা হয় কারণ কি, যে পাকিস্তানের একটা নির্বাচন ব্যবস্থা, সেখান থেকে আমাদের বাঙালি জাতিসত্তার যে একটা পরিস্থিতি বা এদের যে একটা সমর্থক গোষ্ঠী ছিল সেটা প্রমাণ করার জন্য এই যুক্ত ফ্রন্টটাকে একটু গঠন করা হয়, তাই না? তো এই গঠন করার পরে এদের কার্যবলীগুলো কি কি ছিল একটু দেখার চেষ্টা করি। তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান, তার গণতন্ত্র প্রতিষ্ঠায় কি কি অবদান ছিল একটু দেখার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা। তিনি বিরোধী দলের যে স্রষ্টা, সবসময় তিনি যে বিরোধী দল ছিল সেই বিরোধী দলের স্রষ্টা ছিলেন। তারপরে সামরিক শাসনের বিরোধিতা করেছেন। সামরিক শাসন কতটা খারাপ তিনি এটা দেখিয়েছেন। যাই হোক, সামরিক শাসন নিয়ে আলোচনা করবো না এখন। এনডিএফ গঠন, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস, মৌলিক গণতন্ত্রের বিরোধিতা। আচ্ছা, মাওলানা হামিদ খান। মাওলানা হামিদ খানকে তোমরা জানো না, চেনো না এরকম মানুষজন আছে বলে আমার জানা নাই। তোমরা জানো যে আওয়ামী লীগের যে পুরনো ভার্সন, আগের নাম আওয়ামী লীগ মুসলিম লীগ, তার প্রতিষ্ঠাতায় সবচেয়ে বেশি অবদান বা রাজনীতিবিদ হিসেবে একজন সেরা, একজন যুবক মানুষ, আমাদের যে যুবক আছে, যুবক মানুষজন বা আমরা, আমাদের আইকন বলা চলে, আব্দুল হামিদ খান ভাসানী। তিনি কৌশলে যখন মাকে হারায় তখন হামিদ খান ওরফে চেগামিয়া তার চাচার কাছে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা যদি এমসিকিউতে পাই যে চেগামিয়া বলে বাংলার ইতিহাসে আসলে কে বা
কোনো ব্যক্তির নাম আছে কিনা, তাহলে আমরা কি বলবো, শেখ আব্দুল হামিদ খান ভাসানীর নামটা তুলতে পারি। তিনি যুক্তপ্রদেশের মাদ্রাসায় কিছুকাল ইসলামী শিক্ষা লাভ করেন, এরপর তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবির একটি মাদ্রাসায় কিছুকাল শিক্ষকতা করেন। তো শিক্ষকতা পেশাকেই তিনি বেছে নিয়েছিলেন, তারপরে দীর্ঘকাল কিছুকাল শিক্ষকতা করেন। তারপরে খেলাফত 1919 সালে তিনি কংগ্রেসের সদস্য হন এবং যে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অংশগ্রহণ করতে গিয়ে জীবনের প্রথম কারাবরণ করেন। তো প্রথম কারাবরণ করেন কিসের জন্য, এমসিকিউতে যদি আসে এরকম প্রশ্ন, তাহলে কি রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করে। ওকে, তারপরে জেল থেকে যখন বের হয় তাহলে জমিদার জোটদের বিরুদ্ধে তিনি কথা বলা শুরু করেন। এইভাবে তিনি আস্তে আস্তে যে ন্যাশনাল প্রোগ্রেস বা ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, আওয়ামী পার্টি ইত্যাদি গঠন করার সাথে তিনি লেগে যায়। তো 1949 সালে তিনি আওয়ামী লীগ, মুসলিম লীগ এবং 1957 সালের যে ন্যাপ, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি গঠিত হয়, এটা তার হাত ধরেই। তাহলে আওয়ামী লীগ কার হাত ধরে গঠন করা হয় এবং ওই সময়কার আওয়ামী লীগ এখনকার আওয়ামী লীগ কিন্তু অনেক পার্থক্য। ওই সময় আওয়ামী লীগের মূল মন্ত্র কী ছিল, এই কারণেই কিন্তু আবার 1957 সালে ভাসানী 1949 সালে আওয়ামী লীগের গঠন করলে আবার 1957 সালে কিন্তু আবার ন্যাপের গঠন করলো একটা বিরোধী দল এনটি হিসেবে। তো এই যে মাইনাস পলিটিক্স এখানে আছে। আচ্ছা, যাই হোক, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি একজন আপোষহীন নেতা ছিলেন, অন্যায়ের সাথে তিনি আপোষ করতেন না। 1976 সালের 17 নভেম্বর বিপ্লবী কার্যপুরুষ ইহকাল ত্যাগ করেন। ওকে, আসলে তার অবদানগুলো কী কী ছিল যদি আমরা একটু সামারি করি, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটু তোমরা সবসময় যেটা করবে যে সামারিটা তোমরা খাতায় একটু লিখে রাখবে যে আসলে কি কি করছে। প্রত্যেক লাইন তুমি বারবার পড়ে তুমি তার উত্তর দিতে পারবে না, তাই না? তো একবার যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে পরবর্তীতে তার এর ভিতরে কি কি আছে, মানে মূল মূল সিকিউ লেখার জন্য আলাদাভাবে দেখা লাগবে না। এমসিকিউর জন্য তোমরা প্রত্যেকটা লাইন হয়তো একটু চোখ বুলিয়ে দেখতে পারো। ওকে, কৃষক সংগ্রাম ও জন অধিকার প্রতিষ্ঠার অবদান, রাজনৈতিক অবদান, মুসলিম লীগের রাজনীতিতে অবদান, মুসলিম লীগ, মুসলিম আওয়ামী লীগ। আচ্ছা, তাও 1946 সালে নির্বাচন ও গণভোটের অবদান, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠায় অবদান, আওয়ামী লীগ প্রতিষ্ঠা এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের অবদান, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপ, তারপরে মুক্তিযুদ্ধের অবদান, সাম্যত। এই যে কাকমারি সম্মেলন নামে একটা সম্মেলন আছে যা আব্দুল হামিদ খান ভাসানী এই আন্দোলনের সাথে বেশ জড়িত। তোমরা যারা অ্যাডমিশন বা চাকরি প্রার্থী আছো এই গ্রুপে, তোমরা এটা একটু দেখে নিতে পারো, কাকমারি আন্দোলন। আচ্ছা, এখন হচ্ছে যে ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য নেতাদের মতোই একজন নেতা। আমাদের জাতীয় চার নেতা আছে আব্দুল হামিদ খান ভাসানী, একে ফজলুল হক, সোহরাওয়ার্দী ইত্যাদি ব্যক্তিদের মতোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর একজন নেতা। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তাকে এতটাই হাইপ করে ফেলছে বা পরিবারতন্ত্রের কাছে এই নামটা বেশি তুলে ফেলার কারণে আজকে এত পছন্দ। আচ্ছা, যাই হোক, আলোচনা করবো না আলোচনার বিষয় না। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর বা গোপালগঞ্জের, ফরিদপুরের পাশে গোপালগঞ্জ, সেখানে জন্মগ্রহণ করেন 1920 সালে, তাই না? 17 মার্চ। তো তিনি ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। ছাত্র রাজনীতি আস্তে আস্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি যে রাজনীতি, সে রাজনীতি করতে করতে এখন জাতীয় পর্যায়ে একজন নেতা হয়ে যায়। ঠিক আছে, তো এ নিয়ে এখান থেকে খুব আহামরি প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না, কারণ তোমরা জানো বাংলাদেশের রাজনীতি আর শিক্ষা ব্যবস্থা সাথে একটা সম্পর্ক আছে। তো জানো যে আওয়ামী লীগের একটু পতনের কারণে যে বিষয়টা, যাই হোক, আমরা এটা এত গুরুত্ব সহকারে পড়ার কোনো দরকার নেই, এটা স্কিপ করতে পারো তোমরা। আর বঙ্গবন্ধু নিয়ে তোমরা জানো না এরকম খুব কম আছে, কারণ এর আগে বঙ্গবন্ধু নিয়ে আলাদা সাবজেক্ট, বঙ্গবন্ধুর যে মানে বঙ্গবন্ধু নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা হয়েছে। তো এটা না পড়লেও আশা করি চলবে। তার অবদানগুলো দেখো, শান্তিপূর্ণ অহিংস সহযোগ আন্দোলনে বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল, তিনি বঙ্গবন্ধু, তোমরা এখানে এমসিকিউর জন্য দাগিয়ে রাখতে পারো যে বঙ্গবন্ধু উপাধিটা কত সালে নেওয়া পেয়েছেন, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। তবে 7 মার্চের দেখো যেগুলো হচ্ছে অনস্বীকার্য, যে 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণ কিন্তু আমাদের বাঙালি হিসেবে একটা অন্যতম সেরা একটা দিন, বা আমাদের বাঙালি ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই দিনে তার ডাকেই আমরা যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করি। ঠিক আছে, তো 1971 সালের থেকে পরবর্তী সময়ে ইতিহাস তার জন্য যেহেতু ওইটা নিয়ে আছে বেশ কিছু
মতদ্বন্দ্ব আছে, যাই হোক, কিন্তু 1971 পর্যন্ত তার যে রাজনীতির অবদান সেটা অনস্বীকার্য, এটা মেনে নিতে হবে। যেমন বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে বেশ কিছু স্লোগান, তার ফলে আমাদের বাঙালিদের, বাঙালি যোদ্ধাদের একটা শিহরণ জাগিয়ে তুলেছিল। শিহরণের ফলে আমরা যে আজকে স্বাধীন, সেই স্বাধীনতার সাতটা পাচ্ছি। আচ্ছা, তারপরে স্বাধীনতার ঘোষণা 1971 সালে 25 মার্চ কাল রাতে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর হামলা করলো, সেই রাতে তিনি বেতার যোগে বলে দিল কি, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, পাক হানাদার বাহিনীকে রুখে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে তার স্বাধীনতার ঘোষণা, তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, একটু আজান দিচ্ছে, আমরা জাস্ট কয়েক মিনিটের বিরতি নিই। শিক্ষার্থী বন্ধুরা, আজানের কারণে আমরা সাময়িক বিরতিতে গেছিলাম। আচ্ছা দেখো, তো রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা, সে দেখো কৃষি ও কৃষকের কল্যাণ চিন্তা এবং সুদ সহ তাদের বকেয়া যে খাজনা, সেটাতে মৌকুব করেছেন তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসে। কারণ ওই সময় যে যুদ্ধের পরবর্তী সময়ে বাংলার অর্থনীতি বা খুবই একটা খারাপ সিচুয়েশনে ছিল। ওই সিচুয়েশনে সাধারণ কৃষকদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো এই ক্ষয়ক্ষতির কারণে তিনি সিদ্ধান্ত নিলেন কি, ওই যে যে সময় কৃষকরা যে ঋণ আছে সেটা মৌকুব করে দেবেন। ওকে, আচ্ছা আচ্ছা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত, কুচকাওয়াজ সঙ্গীত নির্বাচন, তারপর হচ্ছে জাতীয় ফুল পাখি নির্বাচন ইত্যাদিতে, এসব নিয়ে তোমরা একটু হালকা দেখে নিবে এটা।
নট সো ইম্পর্টেন্ট। কিছু এমসিকিউ আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা একটু লাইভে আছো এমসিকিউর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আমি দুইটা এমসিকিউ এখানে তোমাদের জন্য স্পেশালভাবে রাখছি, ওই দুইটা থেকে আনসার করার চেষ্টা করে। দুইটা যে সঠিক উত্তরদাতা দুইজন যারা আছে তারা কিন্তু পুরস্কার পাবে। দেখো, ফরাজি আন্দোলনের প্রবক্তা, প্রচারক, সংগঠক ও নেতা হিসেবে কে ছিলেন? শাহ অলিউল্লাহ, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির নাকি সৈয়দ আহমেদ ব্রেহলভি? একটু দ্রুত আনসার করার চেষ্টা করবে। ওকে, উত্তরটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের উপস্থিতি আজ এতটাই এতটাই কম, মানে এটা মনে হয় ফার্স্ট এরকম হলো যে তোমাদের উপস্থিতি নাই বললেই চলে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন, কোনো জানার ইচ্ছা, আগ্রহ কোনো কিছু থাকলে অবশ্যই নক দিবে, সেটা হোক পার্সোনালি বা আমাদের জয়নাল একাডেমির পক্ষ থেকে। আচ্ছা, জয়নাল একাডেমির পক্ষ থেকে বিশেষ একটি যে ঘোষণা, সেটা হচ্ছে তোমরা জানো আমাদের এইচএসসি 25 ব্যাচ তাদের জন্য পরীক্ষা, তার পরবর্তী সময়ে আমাদের অ্যাডমিশন পিরিয়ড চলবে। তো অ্যাডমিশন পিরিয়ডে আমাদের অ্যাডমিশন নিয়ে আমরা কাজ করছি আর্টস এবং কমার্সের জন্য। তোমরা যারা অ্যাডমিশন নিয়ে চিন্তিত আছো, কোথায় কোচিং করব কোথায় করব না, এমন চিন্তা থেকে মুক্ত হতেই আমাদের সাথে তোমরা, আমাদের অলরেডি প্রি বুকিং চলছে, অনেকে ভর্তি হয়ে গেছে, তোমরা দেরি না করে এখানে ভর্তি হয়ে যেতে পারো। আরও একটা যে 26 ব্যাচের জন্য যে ক্লাসগুলো চলছে, আজকের ক্লাস যেহেতু একটু লেট হয়েছে, সব মিলে স্যাটিসফাইড না আজকের ক্লাসটা নিয়ে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।